এখন সন্ধ্যা 6:36 বলেছিলাম যে আজকে কিন্তু আমার সাথে গেস্ট থাকবেন এবং গেস্টরা কিন্তু অলরেডি সবাই চলে এসেছেন, তাদের সাথে আমরা সবাই পরিচিত হব। তবে তার আগে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যদি গ্রামীণ ফোন বন্ধু গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে 100-এরও বেশি ফ্যাশন ফুড এবং লাইফস্টাইল আউটলেটে সাজানো আছে বন্ধু রিভার্স। *7# ডায়াল করুন আর চলে আসুন গ্রামীণ ফোন বন্ধু রিভার্সের দুনিয়ায়। বিস্তারিত জানতে ভিজিট করুন www.bondhugarage.club। এ হচ্ছে কথা। এবং আমরা আজকে কথা বলবো আমাদের সেই অতিথিদের সাথে যারা আমাদের মাঝে এখন আছেন। আমাদের সাথে আছেন মোশন ভাস্কর প্রোডাকশনের 4 বন্ধুই বলবো আমি, কারণ তারা 4 জন মিলে এই প্রোডাকশন হাউসটা ক্রিয়েট করেছেন এবং তাদের মাধ্যমে কাছ থেকে আমরা 5 জন, আমি একজনকে মিস করেছি, যেহেতু আমার চোখের সামনে 4 জন, আমি 4 জনের কথাই বলছি। আমার ডান দিক থেকে আছে ইকবাল, তো আমি ইকবালকে বলবো যে সবার সাথে আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিতে। হ্যালো, আমি ইকবাল। আমরা সবাই হেডফোন কানে নিয়ে নেই। হ্যালো, আমি ইকবাল। আমার ডান দিকে আছেন নাবিল। হ্যালো। তার পাশেই আসেন ভিকি। হ্যালো। আর তার পাশে অংশু। হাই। আমরা সবাই মোশন ভাস্কর টিমের। আর আমাদের সাথে আরো 2 জন আসার কথা ছিল, মানে মূলত মোশন ভাস্কর একটা 6 জনের টিম। তো বাকি যে 2 জন সদস্য তারা হচ্ছেন খন্দকার সুমন ভাই আর বিদ্রোহী দীপন। তো বিদ্রোহী দীপন একটা কাজে, শুটের কাজে ইন্ডিয়াতে আছেন, আর লোকেশন সার্চিং এর জন্য খন্দকার সুমন ভাই এখন ঢাকার বাইরে আছেন, উনি এখন গাইবান্ধা অবস্থান করছেন। তো বেসিক্যালি মোশন ভাস্করের যাত্রা শুরু হয় 2014 সালের জুন মাসের 1 তারিখে। আমরা একটা ভিডিও প্রোডাকশন টিম তৈরি করব, মনস্থির করলাম আমরা 6 জন, এবং যেই ভাবা সেই কাজ, ওভাবে আমরা আমাদের যে কোম্পানিটা সেটা দাঁড়া করালাম। তবে তার আগে আমি বলি, যিনি আমাদের সাথে কথা বলছেন তার নাম কিন্তু ভিকি। সেটা কিন্তু ইকবাল যদিও তার মতো করে পরিচয় করে দিয়েছে, তবে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছে ভিকি। থ্যাংক ইউ আপু। তো সেভাবে জুন মাসের 1 তারিখ থেকে মোশন ভাস্করের যাত্রা শুরু হলো। ইনিশিয়াল স্টেজে আমাদের যে প্ল্যানিংটা ছিল সেটা হচ্ছে বেসিক্যালি একটা ভিডিও প্রোডাকশন টিম হিসেবে মানুষের চোখে আসতে হবে আগে আমাদেরকে, তাদেরকে চিন্তা হবে হ্যাঁ মোশন ভাস্কর নামে একটা ভিডিও প্রোডাকশন টিম আছে। তো সেটা করার জন্য আমরা যেটা চিন্তা করলাম, আমরা কিছু অনলাইন ভাইরাল তৈরি করবো, ছোট ছোট 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ভিডিও, যেটা মানুষের কাছে ভালো লাগবে দেখলে। তো যেই ভাবা সেই কাজ, সেভাবে আমরা আর কি রিসেন্ট কিছু ইস্যু ধরে আমরা ভিডিও তৈরি করলাম। ব্রেস্ট ক্যান্সার, সেই সময় ব্রেস্ট ক্যান্সার ছিল আর কি, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মূলক একটা কাজ। তো সেটা দিয়ে আমরা শুরু করলাম, আমাদের ফার্স্ট কাজ ছিল সেটা, ছোট ভাইরাল। তো সেটা মোটামুটি বেশ ভালো সাড়া ফেলেছিল অনলাইনে, এবং মানুষ তখন মোটামুটি বুঝতে পারলো হ্যাঁ মোশন ভাস্কর এসেছে। এরপর আমরা ইফটিজিং নিয়ে কাজ করলাম। তো ইফটিজিং এর কাজটা করার পরই আমরা আমাদের ফার্স্ট ক্লায়েন্ট বেস যে কাজ সেটা পেলাম। অ্যাকশন এইড আমাদেরকে নক করলো এবং তারা তাদের 3টা কমার্শিয়ালের কাজ আমাদেরকে দিল, যেটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ আমরা মাত্র কাজ করা শুরু করেছিলাম। আমরা এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি ক্লায়েন্টের কাজ পাবো, বাট হোপফুলি আল্লাহর রহমতে আমরা পেয়ে গিয়েছিলাম। তো সেটাও আমরা করলাম। দেন ওই 3টা কাজ টেলিভিশনেও দেখানো হয়েছিল। তো এইভাবে শুরু হলো আমাদের যাত্রা। এরপর আমরা বিজয় দিবসের জন্য কাজ করেছি এবং রিসেন্টলি জলিলে বিশ্বাস করলাম। পাশাপাশি আমাদের একটা নাটকও হয়েছে, যেটা মোবাইল টিভিতে দেখানো হয়েছে বাংলা লিঙ্কে, এবং একটা শর্ট ফিল্মও তৈরি করেছে, যেটা সামনের বছর কানে যাবে। নাবিল মনে হয় কিছু বলতে চাইছে, যার কারণে হাত দিয়ে ইশারা করে। আমি নাবিল। আচ্ছা, ভিকির সাথে আমি একটু অ্যাড করে বলতে চাই, আমাদের আরো বেশ কিছু কাজ ছিল। এর মধ্যে একটা ছিল জাকাত নিয়ে, আর একটা মোস্ট ইন্টারেস্টিংলি একটা কাজ ছিল গত ফুটবল ওয়ার্ল্ড কাপে, যেটা ছিল হন্ডুরাস একটা টিম। তো জিনিসটা ছিল কি, একটা ফেসবুক গ্রুপ, যে আমরা হন্ডুরাসের পাগলা সমর্থক, এরকম একটা নামে। তো ব্যাপারটা ছিল যে ব্রাজিল আর্জেন্টিনা আমরা তো করি, তো বাংলাদেশ নেই, তো কি করা যায়, কাজ করি হন্ডুরাসই করি, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছিল যে আমরা হন্ডুরাসের পাগলা সমর্থক। তো সেই হন্ডুরাসকে সাপোর্ট করে আমরা একটা অনলাইন ভাইরাল তৈরি করেছিলাম টোকেন অফ লাভ নামে, ফর হন্ডুরাস। তো এবং ইন্টারেস্টিংলি যেটা হয়েছিল, এর পরবর্তীকালে হন্ডুরাসের ফেসবুকে যারা ইউজার আছে এবং ওদের পত্রপত্রিকায়, টেলিভিশনে ভিডিওটা এত জনপ্রিয় হয়েছিল এবং এত ফিডব্যাক পেয়েছে আমাদের ইউটিউব পেজে, ইউটিউব লিঙ্কে। সো মজাটা ছিল ওখানেই আর কি। তো
এছাড়াও এরপরে আমাদের আরেকটা মজার কাজ ছিল, এটা হচ্ছে গিয়ে সোনার হরিণ প্রোডাকশনটার নাম। তো যেটা হয় যে আমরা ইজিলি প্রোডাকশন বানাই টেলিভিশনের জন্য বা এটাকে online-এর মোবাইল জন্য। টিভির জন্য ছিল, এটা ছিল মোবাইল যেমনটা আমরা টিভির অফ জন্য, এয়ারের জি, কথা জি, জি। বলছিলাম। জি মোবাইল টিভির জন্য, যে আমরা এখন ভ্যালু এডেড সার্ভিসের যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়াতে হলিউডে মোটামুটি ভাবে বেশ পপুলার মোবাইল ভ্যালু এডেড সার্ভিস। সো ওই সোনার হরিণ প্রোডাকশনটা ছিল মোবাইল টিভির জন্য। বাংলা লিংক একটা মোবাইল অপারেটর, সেই মোবাইল অপারেটরের মোবাইল টিভির জন্য আমরা কাজ করেছিলাম, এবং এটাও মোটামুটি ভাবে একটা গুড রেসপন্স আমরা পেয়েছিলাম আর কি। তারপর অংশ কিছু কি বলবে না? হ্যাঁ, কিছু জিজ্ঞেস করলে অবশ্যই বলবো। কিছু না করলে কিছু বলবে না। ঠিক আছে, আমরা তাহলে অংশুর কথা এবং বাকিদের আরো অনেক কথা বলবো, শুনবো, কারণ সবাই কেমন জানি নার্ভাস হয়ে কথা বলছে, খুব মেপে ঝেপে কথা বলছে। কেন বলছে আমি ঠিক জানি না। বাংলাদেশ আজকে জেতে নাই তো কি হয়েছে, নেক্সটে জিতবে। ইনশাআল্লাহ। আফটার অল ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ আছে, তবে আজকে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। এবং এই খেলার কথাটা বলাতে আমি একটা কথা জানাতে চাই। পুরো ক্রিকেট বিশ্বকাপের সময় জুড়ে আপনার জন্য থাকছে কুইজ কন্টেস্ট। সঠিক উত্তর দিয়ে হয়ে যান বিজয়ী। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে 10টি কাপল পাবেন মোকা ক্যাফে অ্যান্ড বিস্ট্রোতে স্পেশাল ডিনারের সুযোগ। ব্যাপারটা কিন্তু বেশ লোভনীয়। তবে আজকের যে প্রশ্ন আছে আপনার জন্য, আজকে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশের মধ্যে যে খেলা হলো, সেই খেলায় সাকিব আল হাসান কয়টা উইকেট পেয়েছেন? এই প্রশ্নটি পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আপনি যত খুশি তত SMS করতে থাকুন। লাকি কাপল কিন্তু 10 জনই পাবেন ডিনারের সুযোগ, মোকা ক্যাফে অ্যান্ড বিস্ট্রোতে স্পেশাল ডিনারের সুযোগ, এবং তারা হবেন স্পেশাল কাপল। অতএব সেই সাফোকেশন থেকে বের হতে হলে আমাদেরকে যেটা করতে হবে, নতুন বাতাসকে আসতে দিতে হবে, জানালা খুলে দিতে হবে, দরজা জানালা খুলে দিতে হবে, তবেই না নতুন বাতাস আসবে। আমরা তখন কথা বলছিলাম যে অংশ কি কথা বলবে, সেটা আসলে অংশ বুঝতে পারছিল না। ভিকি ওকে শিখিয়ে দিচ্ছিল যে অফ এয়ারে ও কি কি বলবে। আমাদের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। হ্যাঁ, আমি ছোট মানুষ তো, তাই ও আমাকে একটু ব্রিফ করে দিচ্ছিল। আচ্ছা, তাই বুঝি না। আচ্ছা, অংশ কোন ক্লাসে পড়ে? আমি এবার ইউনিভার্সিটিতে আছি। ইউনিভার্সিটিতে পড়ুয়া কোনো ছেলে যদি ছোট হয়, স্কুলে পড়ুয়াদের জন্মই হয়নি এখনো। রিলেটিভলি ছোট। আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণ তাদের কাজ সম্পর্কে জানছিলাম, আরো জানবো। তবে এখন পার্সোনালি কে কি করেন, কোথায় পড়েন, বা পড়ালেখা শেষ কিনা সেটা আমরা জানবো। অংশ যেহেতু বলেছে ভার্সিটিতে পড়ে, কোন ভার্সিটিতে? আমি গ্রিন ইউনিভার্সিটিতে আছি, সিনেমা নিয়ে পড়ছি, হ্যাঁ। ফিল্ম এন্ড মিডিয়ার ডিপার্টমেন্টে। আমার আর এই ফাইনাল যদি ইয়ার হিসেবে বলি তাহলে ফাইনাল ইয়ার চলতেছে। আচ্ছা, বাচ্চা ছেলে। হ্যাঁ, বাচ্চা ছেলে। আচ্ছা, আর এমনিতে পড়ালেখার পাশাপাশি এবং মোশন ভাস্কর ছাড়া অংশুর আর কি করার ইচ্ছা আছে? আর কিছু করার ইচ্ছা বেসিকলি নাই, কারণ ইচ্ছা নাই তা না, পারবো না আর কি। কেন? সিনেমা বানানো ছাড়া কিছু পারবো না, এরকম একটা ইয়া। কেন? জানি না। প্রেম করতে পারবেন তো? হ্যাঁ, সেটা পারবো। ফ্যান্টাস্টিক। ভেরি ডিফিকাল্ট তো ভিকি, না? নাবিল বুঝতে পেরেছি, কারণ আই থিঙ্ক হি হ্যাজ গার্লফ্রেন্ড, দ্যাটস ওয়াই। ভিকি কি করেন? আমি MBA করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ও বাবা, আমার খুব ইচ্ছা। ইস, চলে আসেন। ওকে। আর এছাড়া আর কি করা হয়? এছাড়া জব করছি, মোশন ভাস্কর নিয়ে আছি, এবং ফিউচারে সিনেমা বানাবো অংশের মতোই। আর কিছু করতে পারবেন না? না, সিনেমা বানানোর পাশাপাশি আর অনেক কিছু করবো, যেগুলো আপাতত বলতে চাচ্ছি না। এরকম একটা কথা আছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে। যাক, হ্যাঁ, মার্টিন স্করসেজির একটা ইন্টারভিউতে এরকম শুনছিলাম যে ও এই বলছিল, যে ভারী হইতে শুরু করছে। স্করসেজি বলতেছিল যে যদি এমন হয় যে পৃথিবী ধ্বংস হয়ে যাইতেছে, হ্যাঁ, তো আর সবাই বাঁচার ট্রাই করছে যে মাটি খুঁড়লে সেখান থেকে টানেল করে বেরোয় যেতে পারবে। কোথায় যাবে তো তখন? মানে এরকম একটা ইয়ে যে সার্ভাইভালের জন্য আচ্ছা, এটা করা লাগবে। আচ্ছা। তো ওই মোমেন্টে ওরা ওই কাজটাও করতে পারবে না, বাট ওই যে সার্ভাইভাল নিয়ে মানুষ সার্ভাইভ করা ট্রাই করছে, এটা নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলতে পারবে ওই মোমেন্টে। এটা কার উদ্দেশ্যে বলা? নিজেকে নিজের উদ্দেশ্যে এটা বলা না, নাকি সে ভিকিকে ওদের বলা? জেনারেশনের সবাইকে? কাদের generation? ওদের জেনারেশনের কথা বলছে যে হ্যাঁ, হ্যাঁ। স্পিলবার্গ, স্করসেজি, ব্রায়ান ডি পালমা, আচ্ছা। এদের কথা। তো আমরাও ভাল লাগে ভাবতে যে ওরকম হইতে পারলে বেটার হইতো। অংশ আজকে কি ক্লাস ছিল না, class ছিল ভার্সিটিতে? না। গতকালকে ছিল? গতকালও ছিল না, আমি চাই না। না মানে গতকালকে কি পড়তে বসেছিলেন নাকি? আজকে সকালে তো পড়া হয়নি জানি, খেলা ছিল। মানে আপনি রিসেন্ট 2-1 দিনের মধ্যে কবে পড়তে বসেছিলেন বা এক্সাম ছিল? পড়া হয় না আমার, শুধু আমার না, আমি জানি আমাদের সবারই যেটা হয় যে পড়াশোনা বলতে সিনেমা দেখা। হ্যাঁ, সিনেমা নিয়ে যখন পড়ছেন ওটাই তো একটা মুভি দেখা, ওইটাই পড়াশোনা।
রিসেন্ট যেটা দেখেছেন সেটা থেকে কি এই কথাটা আউড়ে দিলেন নাকি? না, এটা একটা ইন্টারভিউ দেখছিলাম এর আগে। আচ্ছা, যাক, ওর মানে ব্রেন খুব শার্প, বুঝতে পেরেছি। অংশকে ঋত্বিক ঘটক বলি। এই জন্যই কি আমাদের ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটকটা খুবই প্রতিভাবান। ওকে, বাহ, থ্যাংক ইউ। বোঝাই যাচ্ছে। ভিকি MBA করছে এবং এছাড়া তার অনেক কিছুই আছে, সেই প্রশ্নপত্র ফাঁস করতে চাইছে না। নাবিল কি করে? আমি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি বছর 2 হলো। টাইগার মিডিয়া নামে একটা ভ্যালু এডেড সার্ভিস ফার্মে কাজ করছি। মোবাইল ভ্যালু এডেড সার্ভিস নিয়ে কাজবাজ করা, আর পত্রপত্রিকায় টুকটাক লেখালেখি করি, কি নিয়ে চলচ্চিত্র লেখা? নিয়ে, ভ্রমণ নিয়ে, হুম, এগুলোই হবি। এগুলোই হবে, আর এছাড়া আর কোনো কিছু নেই। যে কারণে একটু আগে ভয় পাচ্ছিলেন যখন অংশকে বলছিলাম, ওই অংশটা একটু আমরা শুনতে চাই। হ্যাঁ, আমি কনফার্ম যে আপনার ওই পার্ট শুনছি আপনাকে। হ্যাঁ, সবাই ভালো থাক। আচ্ছা, আমরা ওই পার্ট থেকে বের হতে চাই না, আমরা ডিটেইল জানতে চাই। আমরা ওটা পরবর্তীকালে টিজার দিয়ে কি আর কাজ হবে এখন? হ্যাঁ, টিজার নেক্সট আবার যখন নাবিল কিছু বলতে চায় নাকি তার উদ্দেশ্যে? তখন কথা হ্যাঁ, হবে। সেটাই, নাবিল কিছু বলতে চায়। না, আমি আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, নাবিল তাকে খুবই মানে ইদানিং মনে হয় আপনি মনে হয় খুব টর্চার করছেন নাবিলকে, যার কারণে নাবিল আপনার কথাটা বলতে পারছে না। প্লিজ, আপনার হয়ে আমি, বিশ্বাস করেন, আমি আসলে কতটুকু কষ্ট ফিল করছি আমি আপনাকে বুঝাতে পারবো না। প্লিজ কিছু মনে করবেন না, কাইন্ডলি একটা SMS করেন। হ্যাঁ, 2 টাকাই তো খরচ হবে, 16260 এই নাম্বারে। হ্যাঁ, নাবিলকে শুরুতে নাম লিখেন। নাবিলকে আসলে ও এখন ভাব কেন নিচ্ছে আমি ঠিক যাচ্ছে না, কিন্তু ও ভয় পাচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে ভালোবাসা নিয়ে কথাবার্তা হচ্ছে, তো আমরা এবারও ভাবে আছে, ভাগ্যিস টিভি চ্যানেল না রে ভাই। ওকে, তো দেশকে তো ভালোবাসি, আমরা ক্রিকেট টিমকে ভালোবাসি। তো যেটা বলা হচ্ছে ভালোবাসি পার্সোনাল কাউকেও, মানে হ্যাঁ, অবভিয়াসলি ভালোবাসা তো ভার্সেটাইল একটা জিনিস। হ্যাঁ, তো ক্রিকেট নিয়ে যেটা হচ্ছিল, আপনি ব্রেকের আগে কথা বলছিলেন, তো ক্রিকেট আজকে যেটা বলছিলেন, মোটামুটি ভাবে বাংলাদেশ হেরে গেল শেষ মুহূর্তে গিয়ে, বাট দারুণ একটা ফাইট দিয়েছে। তো আমরা আমাদের যে লাস্ট কাজটা ছিল অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটার নাম ছিল জলিলের বিশ্বাস। তো ওভারঅল একটা জলিল হচ্ছে দিনমজুর একটা লোক, মূলত দিনমজুর, রিক্সা চালায়, আরো বিভিন্ন জায়গায় কাজ করে একটা তার আর্নিং গুলো করে, তার ছেলে এবং তার ওয়াইফও কাজ করে। এক্স্যাক্টলি। তো মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে সে ওই যে তার উপার্জিত টাকাটা, সেই টাকাটা দিয়ে সে একটা টেলিভিশন কেনে, এবং ওই মানে মজাটা হচ্ছে গিয়ে যে জলিল যখনই খেলা দেখবে তখনই টিম উইন করবে। তো আজকে মনে হয় আমাদের জলিল খেলা দেখেনি, এই জন্য বাংলাদেশ জিতেনি। তার মানে আমি বুঝতে পারছি আক্ষরিক অর্থে জলিল কাকে বলা হচ্ছে। ইকবাল কি করেন? আমি ইঞ্জিনিয়ারিং পাশ করলাম। হ্যাঁ, গেল নাবিলের ক্লাসমেট। হ্যাঁ, নাবিল ভিকি দুজনের ক্লাসমেট। আচ্ছা। আর পাশাপাশি টাইগার মিডিয়া নামে একটা মিডিয়াতে আছি, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন অফিসার নামে। ইকবাল কিন্তু দুলছে আর কথা বলছে, কথাও কিন্তু দুলছে ইকবাল। আচ্ছা, সরি। না, এটা নার্ভাসনেস এর জন্য হতে পারে। সেটাই। ইকবালকেও মনে হয় কেউ শুনতেছে। আমাকে এই মুহূর্তে ঢাকা FM যারা শুনতেছে, তারা সবাই শুনতেছে, আমি জানি এটা। এবং এর মধ্যে আমার আম্মু আছে, কারণ আমি আম্মুকে ল্যাপটপে, মানে যদিও যেহেতু মোবাইলে এখন আর রেডিও অনেক কম পাওয়া যায়, তো আমি ল্যাপটপে ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দিয়ে আসছি বাসায় আসার সময়। কিছু মনে করবেন না, ছেলেপেলেরা এরকম এই বয়সে করে, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমার আম্মু জানে আমার সম্পর্কে, আমার আম্মু আমার থেকে সবার আম্মুই তার ছেলে মেয়েদের সম্পর্কে জানে। আর এই আর কি। আচ্ছা, আমি মোশন ভাস্কর সম্পর্কে এখন একটু আমরা কি ফিরে এসে বলতে পারি? ওকে, থ্যাংক ইউ। আমরা ফিরছি ঠিক 7টার ঘন্টায়, কোথাও যাবেন না। আর আন্টিরা যারা শুনছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি, এবং প্লিজ আপনারা SMS করবেন। রাইট, চলছে কাট অ্যান্ড কাট ঢাকা FM 90.4 এর সময় হচ্ছে এখন সন্ধ্যা 7:10। তখন নাবিল বলছিলেন আর ইকবাল বলছিলেন যে মোশন ভাস্কর নিয়ে আরো কিছু কথা বলবেন, এবং আমরা কিন্তু জলিলের বিশ্বাস নিয়ে কথা বলছিলাম, যেখানে ওয়ার্ল্ড কাপ নিয়ে ছোট্ট একটা শর্ট ফিল্ম ছিল, এবং জলিল যেই ম্যাচের সময় টিভি দেখবে, মানে খেলাটা দেখবে, সেদিন বাংলাদেশের জিত নিশ্চিত, এরকম একটা মোটিভেশনাল, এরকম একটা টপিকের উপরে শর্ট ফিল্মটা তৈরি করা হয়েছিল, এবং আমি দেখেছিলাম শর্ট ফিল্মটা, যার কারণে বলতে পারছি। এবং এই শর্ট ফিল্মের একটা ব্যাপার ছিল যে একটা পরিবারের 3টা সদস্য খুব কষ্ট করে কিছু টাকা জমিয়ে একটা টিভি কেনে, এবং ছোট্ট একটা টিভি তারা ঘরের বাইরে রেখে দেখছে, এবং পাড়া প্রতিবেশী দেখে, আমরা যেমন বলি না অন্যের বড় লোক হওয়াটা আমাদের সহ্য হয় না, ওই টাইপের আর কি, ওই রকম করছিল। পরে পুরোটা দেখার পরে আমি বুঝলাম যে আসলে জলিল যেদিন
ক্রিকেট দেখবে, বাংলাদেশের খেলা দেখবে, বাংলাদেশের ম্যাচ দেখবে, সেদিন বাংলাদেশ জিতবে। তো নাবিল তখন বলছিল আজকে মনে হয় জলিল সাহেব দেখেন নাই। কেন দেখেন নাই ভাই? আজকে দেখলে কি ক্ষতি হতো আপনার বলেন? আমাদের প্রজেক্টের ডিরেক্টর ভিকি ছিল, ভিকি বোধহয় জলিল বিষয় নিয়ে স্পেশালি আর কিছু বলতেছে। জলিল সাহেব কোথায় গেছে আজকে দেখেন নাই কেন? জলিল বোধহয় আজকে একটু বিজি ছিল আর কি। প্লাস বাংলাদেশ যেহেতু কোয়ালিফাই করেছে, so জলিল রিক্সা দিয়ে কোয়ার্টার ফাইনালের জন্য নিজেকে করেছে আর কি, রেখে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে খেলা দেখবে, বাংলাদেশকে সেমিফাইনালে তুলবে জলিল। আচ্ছা, এই মানে চিন্তাটা কেন আসলো যে জলিলের বিশ্বাস? বেসিক্যালি যখন ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা কাজ করবো আমরা ঠিক করলাম, তখন কনসেপ্ট ভাবতে শুরু করলাম সবাই। তো আমার মাথায় যে জিনিসটা আসলো কি, আমরা যেসব ভিডিও দেখি এই ওয়ার্ল্ড কাপ নিয়ে, সবগুলোই বেসিক্যালি ক্রিকেটারদের পয়েন্ট অফ ভিউ থেকে হয়। সাকিব 6 মারতেছে, তামিম মারতেছে, মাশরাফি আউট করতেছে, এই ধরনের ভিডিও মিউজিক সহ বানানো হয় বিগত বছরগুলোতে যেটা দেখা গেছে। হোয়াট অ্যাবাউট দ্য সাপোর্টার্স, মানে যারা মানে সাপোর্টারদের কিন্তু অনেক বড় অবদান আছে আর কি। তারা অবশ্যই, কারণ একটা টিম কিন্তু একা একা জিততে পারে না, জেতাতে হয় তাদেরকে জেতাতে হয়। এবং বাংলাদেশের সাপোর্টার আই থিঙ্ক ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট, মানে এইভাবে মানে নিজেদেরকে উজাড় করে দিয়ে এত আবেগ নিয়ে খেলা দেখা। তো আমি চিন্তা করলাম সাপোর্টারদের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কেন নয়, কারণ আমি নিজেও দেখেছি এরকম কি পানি খেলাম, একটা উইকেট পড়লো, তো মনে হলো পানি খেয়েছি দেখে উইকেটটা পড়ছে, আচ্ছা আরেক গ্লাস খাইতো, এভাবে এরকম অনেক মানে আর কি। যখন খুব ভালো খেলতেছে দেখা যায় যে উঠি না, বসে থাকি, মনে হয় যে যদি উঠি তাহলে মনে হয় উইকেটটা পড়ে যাবে। এটা কিন্তু সবার সাথেই হয় মনে হয়। আসলে কি আমরাও তখন আমাদের টিমের সাথে খেলতে থাকি, যার কারণে মনে হয় যে আমি উঠে গেলে, বা যারাই যখন দেখেন তার অবস্থান থেকে উঠে গেলে মনে হয় যে উঠে গেলাম বলেই উইকেটটা পড়ে গেল, কিংবা এইমাত্র উইকেটটা পড়ে যাবে ভাবছিলাম বলেই উইকেটটা পড়ে গেল। এরকম না ভাবলেও মনে হয় হতো, তখন নিজের উপরে দোষটা চলে আসে। যার কারণে আমরাও আমাদের টিমের ছেলেদের সাথে খেলতে থাকি, যখন বাংলাদেশ কোনো দলের সাথে ম্যাচে যায় বা ম্যাচ খেলে তখন কিন্তু আমরাও খেলতে থাকি। তো সেইভাবে আসলে আমি নিজের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স ছিল, বিটার এক্সপিরিয়েন্স, ওটা থেকে কনসেপ্টটা ভেবেছিলাম। 2003 ওয়ার্ল্ড কাপ দক্ষিণ আফ্রিকা হয়েছিল, তো সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খুব একটা ভালো খেলেনি, কানাডার সাথেও হেরে গিয়েছিল আর কি গ্রুপ পর্বে। তো তখন আমার কাছে এটা মনে হচ্ছিল, তখন ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়ি, মনে হচ্ছিল আমি খেলা দেখছি দেখে বলে বাংলাদেশ মনে হয় হারতেছে আর কি। তো এই ধরনের একটা জিনিস বসে গেছিল কি আমি খেলা দেখবো না, আমি খেলা দেখলে মনে হয় বাংলাদেশ হারে। তো এবার চিন্তা করলাম এই জিনিসটাকে একটু পজিটিভলি, নেগেটিভটাকে ভিকি পজিটিভলি জলিলকে দিয়ে দেখানোর চেষ্টা করেছে যে জলিল দেখলেই খেলা দেখে দিন সেদিন বাংলাদেশ জিতে। ফ্যান্টাস্টিক, চমৎকার, থ্যাংক ইউ। এবং জলিলকে আমার স্পেশাল কারণ এটাই কি, আমরা দেখতেছি খেলা, আমি দেখি টিভি আছে বাসায়, সবাই মোটামুটি আমরা সচ্ছল বলা যায়, কিন্তু হোয়াট অ্যাবাউট দেম, দোজ পিপল হু আর নট ইকোনমিক্যালি সলভেন্ট, যা গরিব মানুষ, যারা টিভিও নাই, রাস্তায় দেখি আমি এরকম বাংলাদেশের খেলার সময় রিক্সা চালানো বন্ধ করে শোরুমের সামনে দাঁড়িয়ে থাকে, বা প্রজেক্টর দিয়ে কোথাও খেলা দেখানো হলে তারা রিক্সা থামিয়ে রিক্সার সিটের উপর দাঁড়িয়ে বা বসে দেখে। তার কিন্তু লস হচ্ছে, কারণ রিক্সা চালাচ্ছে না ওই সময়, তার মনে একটা শখ আছে বা ইচ্ছে আছে বাংলাদেশকে সাপোর্ট করতেছে সে। অনেক বড় ব্যাপারটা মনে হয় কি, সে তার ইনকামের সোর্সটা বন্ধ রেখে সে খেলা দেখতেছে, বাংলাদেশ টিমকে সাপোর্ট করতেছে। তা আমাকে এই জিনিসটা খুব মানে টাচ করেছিল। তো সেক্ষেত্রে চিন্তা করলাম তাহলে এইভাবে কনসেপ্টটা চিন্তা করি কি, একটা রিক্সা চালক থাকবে জলিল, যে রিক্সা চালায়, বাট ডিউরিং দিস ওয়ার্ল্ড কাপ টাইম সে কি করলো, রিক্সা চালানোর পাশাপাশি আরো অনেকগুলো কাজ করতেছে, সে অনেকগুলো কাজ করে কিছু টাকা ইনকাম করতেছে, সাথে সাথে তার ফ্যামিলি মেম্বারও তাকে মানে তার উপর বিশ্বাস রেখে সাপোর্ট করে তারাও কাজ করতেছে, এবং তারা সবাই মিলে একটা টাকা গ্যাদার করে একটা টিভি কিনলো। এবং এই জন্যই কিনলো কারণ সে এবং তার ফ্যামিলি মেম্বার সবাই জানে জলিল মানে তাদের বাবা বা তার স্বামী যেদিন খেলা দেখবে বাংলাদেশ সেদিন জিতবে, মানে বাংলাদেশের জন্য জলিল একটা গুড লাক। হ্যাঁ, এবং এটার জন্য সে স্যাক্রিফাইসটা করছে। এমন একটা ফ্যামিলি যাদের কিন্তু মানে খাবারের টাকা ছাড়া অন্য কিছুর কথা চিন্তা করার দরকার নাই, কিন্তু তারা মানে বাংলাদেশকে সাপোর্ট করে, বাংলাদেশকে ক্রিকেট টিমকে ভালোবাসে, এতটুকু ভালোবাসে যে মানে কি সবাই সহ মানে একসাথে ঝাঁপায়া পড়ে একটা টিভি কেনার জন্য। মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ পেট্রিয়টিজম। আমরা দেশকে যে কতটা ভালোবাসি, যেই লেভেলেই থাকি, যে ক্লাসেই থাকি, দেশের প্রতি যে আমাদের ভালোবাসা, সেটাও কিন্তু এই শর্ট ফিল্মটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আই থিঙ্ক ইউটিউবে গেলে বাকি যারা আছেন তারা দেখতে পাবেন। আর আলটিমেট কথা হচ্ছে কি, নেক্সট বাংলাদেশের ম্যাচ ভারতের সাথে, এবং পুরো দেশবাসী আমরা চাবো যে জলিল জানি খেলা দেখে। যেভাবে জলিল খেলা দেখবেন, জলিল অবশ্যই খেলা দেখবে, ডেফিনেটলি। হ্যাঁ, অংশু জলিল একটা সিম্বল, যেটা বলতে চাচ্ছি। অনেকে আমার কিছু ফ্রেন্ড দেখছে ভিডিওটা দেখে, তাদের ফার্স্ট রিয়াকশন ছিল যে তোরা সুপারস্টিশনের প্রমোট করতেছিস, কুসংস্কার প্রমোট করছিস। বিষয়টা তা না, সুপারস্টিশন না, কিন্তু ফেইথ কাজ করতেছে। জলিল আমরা যেটা বুঝেছি যে মানুষের, আমাদের সবাই যারা আছি পুরো দেশের লোক, সবার ফেইথটা আমাদের ক্রিকেটারদের প্রতি। আমরা এই জিনিসটা বললাম আর কি, যে মানে আমি মনে করি আমি একজন জলিল, কি মনে করি ভিকি একজন জলিল, অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু জলিল। সত্যি
সত্যিকার অর্থে আমরা যে মানে পৃথিবী জুড়েই মানুষ যে যেই দেশেই জন্মগ্রহণ করুক না কেন, যে ক্লাসেই থাকুক, যে সিচুয়েশনে থাকুক, দেশপ্রেম সবার ভিতরে কিন্তু আছে। কেউ হয়তোবা খুব রংঝং মাখিয়ে না বললেও কেউ হয়তোবা খুব এটাকে প্রকাশ করতে পারছেন, কেউ হয়তোবা প্রকাশ করতে পারছে না, আবার কেউ হয়তোবা তার কাজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে তার ভিতরে কতটা দেশপ্রেম আছে। আমরা কিন্তু ফাইনালি দেশকে অনেক ভালোবাসি, যে যে দেশেই থাকি না কেন। এরকম জলিলকে নিয়ে কথা হবে, তবে এই চারজনকে দেখে আমার মনে হচ্ছে মর্নিং শোজ দ্য ডে, বিকজ আজকে তারা এই যে ছোট ছোট করে চিন্তা ভাবনা করে তাদের প্ল্যানগুলোকে নেগেটিভ সেন্সটাকে পজিটিভলি কিভাবে শো করা যায়, কি করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, এই যে কথাগুলো ওরা ভাবছে, একদিন দেখা যাবে ভবিষ্যতে আমরা খুব বড় বড় কিছু মুভি পরিচালক পেয়ে যাব, মুভি পরিচালনার জন্য কাউকে কাউকে আমরা পেয়ে যাব, তখন আমাদের আসলে অনেক ভালো থাকবে। এই দিনের কথা মনে থাকবে কিনা আমি ঠিক জানি না, তবে খুব চমৎকার কিছু মানুষ আমরা পাবো, ক্রিয়েটর পাবো, মুভি ক্রিয়েটর পাবো, এতটুকু বলতে পারি। এবং নট অনলি দ্যাট যে আমরা শুধুমাত্র সামনের সময়ে চলচ্চিত্রই বানাবো, আরো ভিশনারি আমাদের চিন্তা ভাবনা গুলো এমনটা আমরা চিন্তা করতে পারি না। আমরা অস্কার গত কয়েকদিন আগে দেখলাম, তো এখানে একটা ক্যাটাগরি আছে ফরেন ফিল্ম ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ার্ড, এবং এখানে দেখা যায় ইউরোপ আমেরিকার সিনেমাগুলো মোটামুটি যায়, ইন্ডিয়াও ইদানিং কালে পার্টিসিপেট করছে আর কি, এবং সিলেক্টেড হচ্ছে। রিসেন্টলি বোধহয় আমির খানের একটা সিনেমা হয়তো লাগান। তো আমরা আশা কেন করতে পারি না আগামী 5 বছর, আগামী 10 বছর পরে বাংলাদেশের সিনেমায় নমিনেশন পাক। নাবিল, আমরা কিন্তু আজকে থেকে 5-10 বছর আগে ক্রিকেটের এই পজিশন কিন্তু কখনো ভাবিনি না। অতএব আজকে থেকে 5-10 বছর পরে আমাদের সিনেমা যে এরকম মানে স্টেজে যাবেন এটা কিন্তু কেউ বলতে পারি না। ভিশনটা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং এই যে কটূক্তি করে ক্রিটিসিজম করতে থাকেন, কোনো সমস্যা নাই, ক্রিটিসিজম মেক্স ম্যান পারফেক্ট। আমরা আমাদের কাজ করতে থাকবো, রাইট, আমরা থেমে যাব না। কেউ বলে কি বানাইছো ধুর ভুয়া, ভুয়া বলে আমরা থেমে যাব না। ওকে, নেক্সট ফিল্ম ইজ ভুয়া, হয়ে যাবে এটা। ওকে, গানে যাচ্ছে। হ্যাঁ, অংশী কি যেন একটা আমাদের বলতে চাইছে। যেটা বলা যে কারণে আসলাম প্রমোট করা, সেটা একটু করা হয়নি এতক্ষণ। হ্যাঁ, তখন হয়েছে, আর একটু করি। ওকে, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে ছবির একটা বিষয় নিয়ে সবসময় কথা বলা হয়, বা যারা নতুন যারা আছি, যারা কাজ শেখা ট্রাই করতেছি বা শিখতেছি, একটা জিনিস সবসময় কথা যে সিনেমার ল্যাঙ্গুয়েজ। তো সিনেমার ল্যাঙ্গুয়েজ কি খুব কনফিউজিং একটা জিনিস ছিল প্রথম দিকে। সিনেমা ল্যাঙ্গুয়েজ কি, সিনেমা কি কারণে একটা নাটকের মতো সিনেমা নাটকের মতন লাগতেছে, সেই সিনেমাটা কোনো সিনেমার মতো কিভাবে লাগাইতে হবে। আচ্ছা, তো বেসিক্যালি জিনিসটা ওইটা না, যে আমরা যখন বলি যে একটা সিনেমা যখন আমরা দেখতেছি, আমরা বলছি যে সিনেমাটা নাটকের মতো লাগতেছে, ওইটা নাটকের স্টাইল না। নাটকের স্টাইল হলো আমরা যে ধরনের নাটকগুলো দেখতে দেখতে আসছি, তারা যে মেকিং করে, তাদের মেকিং স্টাইল, এটা নাটকের স্টাইল না বেসিক্যালি। তো তার মানে কি অংশ বলতে চাইছে যে যারা নাটক নির্মাণ থেকে সিনেমায় আসে তাদের মধ্যে সেই রেশটা রয়ে যায়? রেশটা না, এটা তাদের স্টাইল, ওদের ইউনিক একটা স্টাইল এটা। আচ্ছা আচ্ছা। তো তারা যেহেতু ওই স্টাইলটাতেই তারা নিজেদের স্টাইলে তারা কাজ করছে, সো এই কারণে মনে হয় নাটক। বাট এরপরে যেটা আসে যে সিনেমাটিক ইউনিভার্সাল যে ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজে সব জায়গায় গল্প বলা হয় অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো, আমি প্লিজ একটু ইলাবোরেট করে জানতে চাইছি যে কোন ল্যাঙ্গুয়েজটা, প্লিজ। ধরুন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মানে লিসেনারদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি, ধরেন খুব ক্লিশে ভাবে বললে হলিউডের ছবিগুলো, হলিউডের ছবিগুলো ওদের নিজস্ব একটা স্টাইল আছে, একটা গল্প বলার ভাষা আছে। আচ্ছা আচ্ছা। সিনেমা দিয়ে কিভাবে তারা গল্প বলছে, আমরা ট্রাই করতেছি ওই জিনিসটাকে অ্যাডপ্ট করার। ইভেন আমরা যে শর্ট ফিল্ম গুলো করতেছি, ইভেন যে আমরা টিভিসির মতন যেগুলো করছি, নিজেদের প্রমোশনাল যে ভিডিও গুলো করতেছি, আমরা ট্রাই করতেছি সিনেমাটিক ওই ফিলটা আনার, আচ্ছা, সিনেমার স্টাইলে গল্পটা বলার। তো আগে যে কাজগুলো হয়েছে ওগুলোতেও এরকম হয়েছে, এবং সামনের দিকে যে কাজগুলো আসতেছে ওগুলোতেও তাই। যেমন স্ক্রিপ্টিং এর পরে আমরা অনেক বেশি জোর দিই, প্রি প্রোডাকশনের পরে অনেক বেশি জোর দিই। কারণ প্রি প্রোডাকশনে আমরা জানি না যে অনেক প্রোডাকশন হয় এরকম যে প্রি প্রোডাকশনের পরে কোনো জোরই দেওয়া হয় না, ইম্পর্টেন্টই ভাবা হয় না। বাট আমরা অনেক বেশি এই জিনিসটার ইম্পর্টেন্স দিই, কারণ প্রি প্রোডাকশন বলতে গেলে অর্ধেক কাজ করে দেয় আপনার। একটা প্রোডাকশনের অর্ধেক কাজ প্রি প্রোডাকশন করে দেয়। যদি আপনার প্রি প্রোডাকশন সুন্দরভাবে হয়, সাকসেসফুলি হয়, দেন আপনার প্রোডাকশন হাফ সাকসেসফুল। তো প্রিপারেশন যেটা আমরা যেমন লাস্টের কাজটা তো আমরা যেটা করছি, যে স্ক্রিপ্টিং করা হয়েছে, ফার্স্টে আইডিয়া ডেভেলপ করা হয়েছে, দেন স্ক্রিপ্টিং করা হয়েছে, খুব রিগারাসলি স্ক্রিপ্টিং করা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করা হয়েছে যে এটা কিভাবে করা যায়, কিভাবে দেখানো যায় গল্পটা এইভাবে। দেন আর বাকি যেগুলো প্রিপারেশনে যে এগুলো আছে, অন্যান্য যে অ্যাসপেক্ট গুলো আছে, লোকেশন দেখা, কাস্টিং এগুলো তো নর্মালি করা হয় সেভাবে। আর লাস্টেটায় আমরা করছিলাম তোমার
লোকেশন বা হ্যাঁ, লোকেশন যেটা ছিল জলিল বিশ্বাসের কাজটাতে জিনিসটা যেন বাস্তব লাগে, সেই জন্য শুটিং কিন্তু এক্স্যাক্টলি বস্তিতে করা হয়েছে, রিক্সা গ্যারেজে করা হয়েছে। মানে সেটা কোন জায়গার ছিল? সেটা ছিল সিপাহীবাগ, সিপাহীবাগের রিক্সা গ্যারেজ। দেন হচ্ছে যে বস্তিতে যে ঘরের মধ্যে বসে তারা টাকা গুনতেছে, খিলগা সিপাহীবাগ। জি, খিলগা সিপাহীবাগ, ওটা অ্যাকচুয়াল বস্তি ছিল। এবং অ্যাকচুয়াল বস্তি একটা ঘরে আমরা ইভেন কি যে কাস্টিং যে জামা কাপড় পরেছিল, মহিলাটা যে শাড়ি ছিল সেটা ওই বস্তির মহিলাদের শাড়ি নিয়ে তাদেরকে পরানো হয়েছিল। ইভেন কি আমাদের যে জলিল হাসনাত রিপন ভাই, যিনি আমাদের টি শার্ট বা শার্ট, রিক্সাওয়ালার গেঞ্জি, রিক্সাওয়ালার শার্ট, রিক্সাওয়ালার লুঙ্গি, এভরিথিং যেন কোনোভাবেই যেন মনে না হয় কি এটা আর কি অভিনয় করছে এরকম মনে না হয়, একদম বাস্তব মনে হয়। আমাদের প্রোডাকশন গুলোতে যেটা দেখা যায়, এভারেজ প্রোডাকশন গুলোতে আশেপাশে যা দেখতে পাই আমরা টিভি খুললে বা বিভিন্ন জায়গায়, যে আমরা সিনেমা বলতে বা নাটক বলতে আমাদের কস্টিউমটাকে, আমাদের মেকিং গুলোকে বা ওভারঅল জিনিসটাকে এত রংচঙা করে ফেলি যে মানে বাস্তবতার সাথে আমি রিলেট করতে পারি না। বাট গুণীজনরা আমি শুনতে দেখি সবাই এগ্রি করবে, সিনেমা হচ্ছে লাইফের রিফ্লেকশন। সো আমরা রিফ্লেকশনটা কিন্তু খুঁজে পাই না। বাট আমাদের মোশন ভাস্করের একবারে পুরোপুরি যে এইমটা মানুষের মাঝখানে ফিল করানো, যে এই যে আপনি যা দেখতে পাচ্ছেন এটা আমাদের লাইফের প্রতিচ্ছবি, একটা রিফ্লেকশন। সো এইটা জোরভাবে ফিল আমরা ট্রাই করি কনভিক্টেড থাকার, খুব বেশি কনভিক্টেড থাকার কাজটার প্রতি। আর স্পেশালি যেহেতু আলটিমেটলি গোল সবারই সিনেমা নিয়ে কাজ করা, আলটিমেটলি সবারই ফিচারে যাওয়ার ইচ্ছা, এবং যাবো আমরা হোপফুলি। তো সেই কারণে ওই এখন যে কাজগুলো আমরা করতেছি এটা আমাদের বলতে গেলে নেট প্র্যাকটিস। আচ্ছা, সেই জন্য যাতে সিনেমাগুলো আমরা ঠিকভাবে করতে পারি, সেই জন্য এখন যে কাজগুলো, এটা আমরা খুবই ছোট কাজ যদি হয়, একদমই ছোট, একদমই 30 সেকেন্ডে 40 সেকেন্ডে যদি ভিডিও হয়, সেটাও আমরা ট্রাই করি সিনেমার মতন করে করার, একটা সিনেমাটিক স্টাইলে গল্পটা বলার, ন্যারেটিভটা ওইভাবে রাখার। আচ্ছা, একটু সিনেমাটিক স্টাইলে অংশ এখন বলেন যে বলুন। আপনি বলেন যে আপনি যদি নেক্সট কোনো সিনেমা বানান তাহলে সেই সিনেমাটা কি কি থাকবে? ধরেন ওখানে প্রেম রোম্যান্স কিছু থাকলো না, প্রেম রোমান্স থাকবেও না যদি আমি, কারণ আপনি নিজে করেন না বলে। না না, সেটা না, তাহলে অনেক অনেক দেখছি, মানে সিনেমায় তো আমরা তো সব সিনেমায় তো দেখি রোম্যান্স। অনেক দেখেছে, ও কি দেখেছে? না না, সিনেমার কথা বলতেছি যে সবই তো রোমান্টিক মুভি, সব রোমান্টিক মুভি। আচ্ছা আচ্ছা, রোম্যান্স আপনার কতটা টানে না, রাইট? রোমান্স টানার বিষয় তা না, বোরিং হয়ে গেছে। এতবার ট্র্যাজেডি হয়েছে লাইফে, আসলে এখন রোমিও জুলিয়েট মরে গেছে অনেক আগে। আচ্ছা, যা কোনো এক সময় আপনিও সেই রোমিও ছিলেন, বুঝতে পেরেছি। আমরা কিন্তু এতক্ষণ কথা বলছিলাম মোশন ভাস্করের 4 জন সদস্যের সাথে, এবং তাদের কাছ থেকে আমরা জানছিলাম তাদের ফিউচারের প্ল্যান এবং তাদের প্রেজেন্ট ওয়ার্ক, এবং তারা পাস্টে কি করে এসছেন এবং তারা এখনো কি করছেন বা কি করবেন, সবকিছু মিলিয়ে তাদের কথা আমরা শুনছিলাম। এরকম কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ড্রিম আছে যে ফিউচারে আপনারা এরকম মুভি ডিরেকশনে যাবেন, বা ফিউচারে আপনারা এমন কিছু করতে চান যেটা কিনা আপনার স্বপ্ন, সিনেমা নিয়ে আপনি খেলা করতে চান। আপনারা কিন্তু চাইলে এদের শুনে, যদি কেউ শুনে থাকেন এরকম, বা আমি জানি লিসেনারদের মধ্যে অনেকেই শুনছেন, আপনারা কিন্তু এই ব্যাপারগুলো ভাবতে পারেন। অনেকেই অনেক কাজ জানেন, কোনো কাজে কিন্তু জীবনে ফেল না যায়, এটা মনে রাখবেন। যদি কখনো হয় না যে আপনি রাস্তাঘাটে কখনো ফ্রেন্ডদের সাথে আড্ডা মেরে বেরিয়েছেন বা স্ল্যাং ইউজ করেছেন, বা এরকম অনেক অভিজ্ঞতা কিন্তু একসময় লাইফের কোনো না কোনো সময় লাগে, কোয়েশ্চেন আসতে পারে স্ল্যাং কি করে লাগে। দেখা গেল আপনি লাইফে কখনো অ্যাক্টিং করতে গেলে এমন একটা ক্যারেক্টার পেলেন যে ক্যারেক্টারটার কাজটাই হচ্ছে এরকম স্ল্যাং নিয়ে, তখন কিন্তু আপনার ওইটা লাগবে। আমি কিন্তু এটা মানে বইয়ের ভাষায় বলছি না, জাস্ট বোঝানোর মধ্যে বলছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সিনেমাকে কখনো ধরে বেঁধে রাখা যায় না। কপিং এর ব্যাপারটা আপনারা কি বলবেন? ভিকি কিছু বলতে চাই, আমি বুঝতে পেরেছি, বলেন। সেটাই মোশন ভাস্করের আরেকটা যে এটা বলা যায় লক্ষ্য, সেটা হচ্ছে এই যে কনসেপ্ট বা গল্পের ক্ষেত্রে একটা পরিবর্তন আনা। আমরা সব দেশের সিনেমা দেখি, হলিউড দেখি, বলিউড দেখি, এবং অনেস্টলি বলতে গেলে কিন্তু অবশ্যই আমরা আগে রাখবো সেই দেশের সিনেমাগুলোকে। কি হলিউডের সিনেমাটা অবশ্যই আমাদের দেশের সিনেমা হচ্ছে ভালো, কষ্ট হইলেও মানতে হবে, এটা সত্যি কথা। কষ্টের কিছু না, দিস ইজ ট্রু। 70 বছর 100 বছর। তো আমি টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট যদি বাদও দেই, কি হ্যাঁ টেকনোলজিক্যালি হয়তো তাদেরকে ধরতে আর অনেক সময় লাগবে আমাদের, বাট একটা কাজ কিন্তু ভালো লাগে একটা নর্মাল অডিয়েন্সের কাছে গল্পটা, প্রথমটা কনসেপ্টে আসে। মেকিং কিন্তু অনেক পরের ব্যাপার, মেকিং এর টেকনিক্যালিটি অনেকেই বুঝে না, বাট একটা গল্প কিন্তু সবাই বুঝে কি এখানে একটা ইউনিক গল্প আছে বা ভালো গল্প আছে, দেন আমার কাজটা ভালো লাগছে, যেটা আমাদের দেশের সিনেমাগুলোতে খুব কম দেখা যায়। আমরা আসলে গল্পের উপর কাজই করি না। আমাদের সিনেমাগুলোতে আমি যেটা ফিল করেছি আর কি, তো যেটা দেখা যায় ফর্মুলার ছবি বলে একটা কথা আছে, যে এই ফর্মুলার এই মাপা একটা ধাঁচের ছবি না হলে সিনেমা হিট হবে না। সো প্রযোজকরা ঝুঁকি নিতে চান না যে মৌলিক
কোনো গল্পে তারা কাজ করতে পারেন কিনা। বাট আমি অ্যাজ এ নিউট্রাল অডিয়েন্স আমার যেটা ফিলিংস যে আমি যেই গল্পটা তামিল বা যেই গল্পটা আমি বলিউডে দেখছি এটা কেন আমি আবার ঢালিউডে আমার নিজের ভাষায় দেখবো, এটা সমস্যা হলো যে আমাদের গিমিক খুব বেশি ছবি বানানোর ক্ষেত্রে। আমরা ট্রাই করি হলিউডের মতন করে ছবি করার, খুব স্পেশাল এফেক্ট দিয়ে, পসিবল না। অংশ একটু আমাদের সাধারণ আমরা যারা জনগণ তাদের ভাষার মতো করে বলেন প্লিজ। টেকনিক্যাল হয়ে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা, খুব বেশি মানে অ্যাকশন প্যাক যে কাজগুলো হয়, 2-3টা ব্লাস্ট হইতেছে, গাড়ি উড়ে যাইতেছে, ব্রিজ উড়ে যাইতেছে, এরকম করা আমরা পারবো না। কারণ ওদের একটা ছবির যে বাজেট আমাদের 1% না তার। অবশ্যই না, কারণ কেন জানি প্রডিউসাররা টাকা খরচ করতে চায় সেটাও না, প্রডিউসাররা টাকা খরচ করবে কেন? আমাদের মার্কেট ছোট। হ্যাঁ বেসিক জিনিসটা তো আমাদের মার্কেট ছোট। প্রডিউসার টাকা খরচ করবে তত প্রফিট লাগবে, না সে কেন খরচ করবে? এটা প্রডিউসারকে দোষ দিয়ে লাভ নাই, আমাদের মার্কেট ছোট। তো যেহেতু ওইটা আমরা পারবো না, ওইটা আমাদের ওই জিনিসটা ট্রাই করতে যাওয়ার দরকার নেই। যেটা হয় যে ওইটা করতে গেলে কার্টুনিশ কিছু জিনিস তৈরি হইতেছে, তো ওইদিকে আমরা না যাই, আমরা গল্পের দিকে জোর দিই। কারণ তার মানে কি অংশ, আচ্ছা অংশ শেষ করেন। গল্পের দিকে জোর দিই কারণ গল্প আমাদের, যদি ইয়ের কথা বলি, আমাদের লিটারেচারের কথা বলি, বাংলা লিটারেচার সেই রকম রিচ, সেইখান থেকে আমরা গল্প নিই, আমরা সেগুলো নিয়ে কাজ করি। দ্যাটস দ্য গুড পয়েন্ট, তাই না? কারণ তাহলে যেটা হবে যে আমরা তাহলে খুব আমাদের যে বাজেটের লিমিট তার মধ্যে আমরা কাজগুলো সুন্দরভাবে করতে পারবো, কারণ ওখানে আমাদের খুব বেশি হাইফাই এফেক্ট মানে অংশুর কথা যোগ করে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অংশু যেটা বোঝাতে যাচ্ছে আর কি, যে এখন আমাদের ফর্মুলার যে সিনেমায় আমরা বানাই না কেন, আমরা দেখা যাবে হলিউড থেকে 10 বছর বা বলিউড থেকে 5 বছর পিছিয়ে থাকবো টেকনোলজিক্যালি, বা আমরা যেই ট্রেন্ডে আগাতে যাচ্ছি। বাট আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের সিনেমার নতুন যদি একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়, যেমন সাউথ কোরিয়া আছে, ইরানে আছে, ইভেন সাউথ ইন্ডিয়াও তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে তারা সিনেমা বানায়, ল্যাটিনে আছে। সো এরকম ল্যাঙ্গুয়েজ যদি আমরা ক্রিয়েট করতে পারি, শুধুমাত্র আমাদের না, আমাদের বিশ্বের বাজারেও আমাদের সিনেমা কমার্শিয়ালি নিজেদের একটা সমাদৃত হবে। এবং আমি আরো অ্যাড করি কি, আমরা মোশন ভাস্কর থেকে এতদিন যে কাজই করেছি প্রত্যেকটা কনসেপ্টই কিন্তু নিজের দিক থেকে ইউনিক ছিল। ইভেন কি আমরা সেলফি, যেটা খুব পপুলার একটা জিনিস, ইভ টিজিং কিভাবে সেলফি দিয়ে প্রতিরোধ করা যায় সেটাও দেখিয়েছি। তো আমরা প্রত্যেকটা কাজে এটাই চেষ্টা করি, যেমন জলিলের বিশ্বাসের কনসেপ্টটাও বলা যায় একটু অন্যরকম ছিল, তথাকথিত যে কাজগুলো হয় এই ধরনের ওয়ার্ল্ড কাপ নিয়ে বা স্পোর্টস নিয়ে। তো প্রত্যেকটা কাজেই আমরা নতুন কোনো একটা অ্যাসপেক্ট তুলে আনার চেষ্টা করি, সামথিং ইউনিক। এটা এখন থেকে এই জন্যই প্র্যাকটিস করতেছি, যেটা আমি আগেই বললাম কি আমাদের আসলে ভালো গল্পের অভাব বা ভালো চিন্তার অভাব সিনেমাগুলোতে, যে জন্য আসলে দর্শকরা বাংলাদেশের সিনেমা ঠিক দেখতে যাচ্ছে না হলে। যদি আমরা এই গল্প বা এই কনসেপ্টের দিকে আরেকটু জোর দেই, এগুলো একটু ইউনিক করি, একটু ডিফারেন্ট ব্যাপারগুলো আনি, খুব কিন্তু ডিফিকাল্ট না, একটু সময় দিতে হবে, একটু কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় যে প্রবলেমটা ফেস করতেছি আমরা এখন, সেটা দূর হয়ে যাবে। এবং আলটিমেট কথা হচ্ছে কি, আমাদের যারা অর্থলগ্নি করে প্রযোজক, তাদেরও একটু সাহসী হতে হবে, একটু ভরসা রাখতে হবে যে নতুন গল্পে কাজ করলেও বাংলাদেশে মানুষ দেখছে, যেমন মনপুরে একটা বড় এক্সাম্পল। সো নতুন গল্পে বা আমাদের ওই যে অংশ যেটা বলছিল, সাহিত্য নিয়ে কাজ করলে, সাহিত্য এমন না যে খুব ভাব গাম্ভীর্যওয়ালা সাহিত্য, হুমায়ুন আহমেদের কাজ, এগুলো সাহিত্য, এবং আমরা লুফে নিচ্ছি প্রত্যেকটা গল্প এবং নিয়েছি আর কি। সো এগুলা পরীক্ষিত যে আমরা গল্প ভালোভাবে মানে পজিটিভলি অ্যাকসেপ্ট করছি, সো সিনেমায় কেন না, নতুন কিছু আনা। কারণ দর্শক কিন্তু এখন খুব ক্লেভার, দর্শক কিন্তু বোকা না, তারা হলিউড দেখতেছে, বলিউড দেখতেছে, ইরান দেখতেছে, তারা জানে একটা ফিল্ম আসলে কিভাবে তৈরি হয়, কিভাবে মেকিং হচ্ছে। সেখানে যদি আমরা এই সস্তা বা তথাকথিত সেই ফর্মুলা ফিল্ম বানাই, টিকতে পারবো না। দর্শক আমরা নিজেরা কিন্তু দর্শক, বড় ব্যাপার যেটা যে আমাদের 14 কোটি মানুষের 14 কোটি গল্প আছে, আমরা যদি একটু অবজার্ভ করতে পারি। 17 কোটি মেবি এখন বাংলাদেশ 3 কোটি কমাই দিচ্ছে, তালি হবে এটা মার্কেট শুরু করতেছে। মানুষ বাড়ায় তো লাভ নাই, মার্কেটটা বাড়ানো দরকার, ঠিক না? হল আসলে কাজ কমায় দিচ্ছে। আচ্ছা, যাই হোক আর কি, আমি অবজারভেশনের কথা বলতেছিলাম। আমরা মানে হাঁটতে, চলতে, ফিরতে সবকিছুই কিন্তু আমাদের চোখের সামনে হচ্ছে। একটা রিক্সাওয়ালা কিভাবে রিক্সা চালাচ্ছে এটাও আমরা দেখতেছি, একটা মুচি কিভাবে জুতা ছিলাচ্ছে এটাও কিন্তু আমরা দেখতেছি। এই জিনিসগুলো যদি ফলো করতে পারি, এদের লাইফ স্টাইল যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু সাধারণ মানুষের মানে আমার যে মানে এক কথা বলি যে দর্শক যারা আর কি, আমাদের মেন যে দর্শক, তাদের গল্প কিন্তু মানে এদের মধ্যে লুকায় আছে। একজন রিক্সাওয়ালার মধ্যে কিন্তু একজন মানে আমাদের দর্শকদের চাহিদা লুকায় থাকতে পারে। একটা ভার্সিটি স্টুডেন্টের মানে সারাদিন কি কাজগুলো করতেছে, এই যে মানে এই কাজগুলোর মধ্যে কিন্তু একটা গল্প লুকে আছে। তো আমরা যদি চাই যে মানে কোনো নকল করব না বা মানে
কপি করবো না, সেটা চাইলেই পারি আর কি, আমার মনে হয় চাইলে। মানে ইকবাল যেটা বোঝাতে চাইছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমাদের গল্পগুলো দিয়েই কিন্তু আমরা নতুন ভাবে আবার শুরু করতে পারি। আমাদের মজাটা হচ্ছে কি, আমরা কিন্তু খুবই আবেগী জাতি। আমরা যেটা দেখা যায়, ঢাকার কথা বাদ দিলে আরো 63টা জেলা থাকে, তো যেটা দেখা যায় আমরা খুব দুঃখ বিলাসী। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে মানে প্রচুর ইমোশনাল, এবং আমাদের রোবটের মতো ওয়েস্টার্ন কান্ট্রিতে রোবটের মতো যেমন জীবনটা চলে, আমাদের কিন্তু সেটা চলে না। অতএব অংশ যতই বলুক সিনেমাতে রোম্যান্স বা রোমান্টিক কিছু থাকবে না, সেটা হবে না, রোম্যান্স থাকুক, বাট যেরকম রোম্যান্স আমরা দেখি, যে নায়ক আমি সিআই বলছি, আমাদের মাসুদ রানা কিসে ছিল, বিসিআই। তো আমাদের হিরো বিসিআই স্পাই, আর নায়িকা ঠিক আছে, নায়িকা ইউনিভার্সিটিতে পড়ে। তো তাদের মধ্যে তাদের দেখা হইলো, রিলেশন হইলো, এরপরে তারা পার্কে নেচে বেড়াইতেছে। তো আমার কোশ্চেন হলো, সে স্পাই, হ্যাঁ ঠিক আছে, জেমস বন্ড নাচবে কেন, আর সবাই গান গাইতে পারে, মানে কিভাবে? অংশকে কিন্তু তার সহকর্মীরা ডাকে। না, আমার ডাকার কোনো কারণ, এটা ব্লাসফেমি। এরা এখন বলতেছে, এরা আমার কখনো ডাকে না, এরা এখন বলতেছে। সঠিক সময়ে বলছি কিন্তু আমরা, আমার ঋতিক ঘটক বলা ব্লাসফেমি, ঠিক আছে। ও আবার সে ইংলিশে যাচ্ছে, মানে বেয়াদবি। এই যে এবার ঠিক আছে, বড় ভাইদের বেয়াদব বলতেছে। ওকে, আমাদের কিন্তু আজকে বিদায়ের সময় হয়েছে, তারপরে শেষ সময়ে মোশন ভাস্করের এই 4 সদস্য আর কিছু বলতে চান কিনা, ছোট করে প্রমোট। এতক্ষণ ধরে কি করতেছি তাহলে? যাই হোক, ফাইনালি যেটা বলি, ঢাকা এফএমকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমি থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি বিলিভ করি বাংলাদেশে এই সেক্টর নিয়ে, এই যে ভিডিও প্রোডাকশন সেক্টর বা ফিল্ম মেকিং সেক্টরে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা উঠে আসতেছে, যেটা কিন্তু বিগত 5-10 বছর আগেও কেউ চিন্তা করেনি। এখন সবাই এটা সিরিয়াসলি চিন্তা করতেছে, অ্যাজ এ ক্যারিয়ার চিন্তা করতেছে, এবং তারা কিন্তু আসলে শিখে আসতেছে কাজটা। এবং শিখা বলতে হয়তো মানে কোন একটা ইনস্টিটিউট থেকে শিখেনি, কিন্তু ওরা ইউটিউব দেখে বিভিন্নভাবে অনলাইন লার্নিং এর মাধ্যমে কিন্তু ফিল্ম নিয়ে পড়াশোনা করতেছে। তারা সেলফ টট, এবং এরা কিন্তু সত্যি কথা আমূল পরিবর্তন আনবে সামনে বছরের মধ্যে। আমি ভিকির কথা ধরে একটা কথা বলতে চাই, যে এখন ফিল্ম মেকিং অনেক ইজি, ইচ্ছা করলেই যে কোনো মানুষ কিন্তু আসতে পারে। এখন করতে করতে ডেভেলপ হবে, ইউটিউব দেখে বা কি বলে, আমরা কাজ করতে করতে উন্নতি হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন দেখা যায় যে সবার কাছেই ডিএসএলআর আছে, ইচ্ছা করলেই কিন্তু শুট করা যায়। হ্যাঁ, কেউ যদি চায় যে আমি ফিল্ম মেকার হবো, আমরা কিন্তু প্রত্যেকে একজন নির্মাতা। তো এই সুযোগ, এখন যে আমাদের সুযোগ আছে টেকনোলজিক্যাল, এগুলো কিন্তু কাজে লাগানো উচিত। তার মানে কি যে কেউ আসলে কি একজন ডাইরেক্টর? না, আমি কিন্তু সবাইকে ডাইরেক্টর হতে বলছি, আমি বলছি চেষ্টা করা উচিত সবার, কি সেক্ষেত্রে তো ইচ্ছা লাগবে, তাই না? না, ছবি বানানো ইজি, কে যেন কোথায় যেন পড়ছিলাম, এটা যাক পরে বই দেখে মনে করে নিও বাবা। একটা সিনেমা বানানো ইজি, সিনেমা বানানো কঠিন। হ্যাঁ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা শেষ হচ্ছে না। মোশন ভাস্করের সবাইকে অনেক ধন্যবাদ, ইকবাল, নাবিল, ভিকি এবং অংশুকে। আগামী দিন আবারও নতুন কোন অতিথি থাকবে, তবে আমরা চাই নতুন কেউ আসুক, এরকম ইয়াং স্টারসরা আসুক এবং এসে আমাদেরকে নতুন কিছু উপহার দিক। খোদা হাফেজ, বাই।